ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। যাকে বলে জমে ক্ষীর, রাজনীতি আজ জমে ক্ষীর, চিত্রনাট্য জমজমাট। আর তাই আমি সন্ধ্যে 7টার সময় এসেছি। আপনি কি ভাবছেন জানতে? বাংলা কিভাবে জানতে? কি চিত্রনাট্য, কোন জমজমাট চিত্রনাট্যের কথা বলছি জানেন তো? নিশ্চয়ই বুঝে গেছেন। কুণাল ঘোষ একাই কাফি। কুণাল ঘোষকে দল রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারণ করলো। তারপর কি বলেন কুণাল ঘোষ, শুরুতেই শুনি। আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম? যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব। এই কুইজ মাস্টারটি কে? ডেরেক ওব্রায়েন। তার সই করা বিবৃতি, অপসারণ করা হলো কুণাল ঘোষকে। এরপর রাজনীতি জমজমাট। দেখুন, এসব দলের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে। কিছু বলতে পারবো না, কারণ এখনকার আমি তো সেই পুরনো রাজনীতিবিদ, এখনকার রাজনীতিটা আমি ঠিক বুঝতে পারি না। 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে। কিন্তু এই সূত্রপাতটা কি, হঠাৎ কি হলো আজ, সেটাই আপনাদের জানাবো। কিন্তু তার আগে দুই অতিথির সঙ্গে পরিচয় করাই। তৃণমূলের ঋজু দত্ত আমার সঙ্গে রয়েছেন, বিজেপির সুদীপ্ত গুহ। দুজনকেই স্বাগত। আসুন দেখি সূত্রপাতটা কোথায়, কি হয়েছিল সকাল থেকে। কলকাতার 38 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন। মঞ্চে বিজেপি প্রার্থী, সেখানেই তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ কুণাল ঘোষ। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। ভোটে লড়াইয়ে মুখোমুখি সুদীপ তাপস, কার পাল্লা ভারী? অরাজনৈতিক মঞ্চ থেকে কুণাল ঘোষের বার্তা, এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী। দলের প্রার্থীর হয়ে গলা চড়াবেন এটাই স্বাভাবিক, কিন্তু প্রকৃত প্রার্থী বলতে কি বোঝাতে চাইলেন কুণাল ঘোষ? আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত, তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না। এটাও একটা জনসংযোগের স্টাইল। মানে ভোটের বছর বা ভোটের আগের বছর রাস্তায় বেরোলে হয় না, এটা 5 বছর ধরে রাখতে হবে। আমি 9 বার জেতা লোক কলকাতা শহরে, আমার জনসংযোগ কারুর থেকে কম না পশ্চিমবঙ্গে। তাহলে যার জনসংযোগ রোজই থাকে তার আর বাড়তি জনসংযোগ কি হবে? তো কোথাও যায় না, ওকে ডাকবে কেন? ওগুলো ভোট দেবে আমাকে, বেরিয়েছে আজকে ওদের সঙ্গে। এবারই প্রথম নয়, প্রার্থী ঘোষণার আগে সুদীপের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কুণাল ঘোষ। আবার সুদীপের বাড়িতে টি ব্রেকেও অংশ নিয়েছেন তৃণমূল নেতা। তাপস রায় যথেষ্ট যোগ্য জনপ্রতিনিধি, যথেষ্ট ভালো প্রার্থী, কিন্তু নীতিগতভাবে আমাদের সঙ্গে যাদের লড়াই, ভুল দলে গেছেন। ফলে আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। TV9 বাংলা। রিজুর কাছে আসি। রিজু, কুণাল ঘোষ যা করছেন, তারপর তাকে অপসারণ, ফাইনালি এই যে চিত্রনাট্য, নাটকটা ঢাকা যাবে? কোনো নাটকের ব্যাপার নেই। আপনি হয়তো, আপনাদের কাছে নিশ্চয়ই আমাদের দলের চিঠিটা আছে। কুণালদা বারংবার, তিনি অনেক সিনিয়র নেতা, আমার তাকে নিয়ে আলোচনা সমালোচনা করার দৃষ্টতা নেই, কিন্তু এইটুকুই বলবো তিনি বারংবার তার ব্যক্তিগত মন্তব্য রেখেছেন। সেটা সবসময় দলের মন্তব্য তা নয়। তাই দল আজকে মনে করেছেন যে তাকে তার সাধারণ সম্পাদক প্রথমবার এটা করলেন না, এটা তো প্রথমবার নয়, দল কোনো অ্যাকশনই নেয়নি আগে, আজ হঠাৎ কি হলো? না, আমি তো বলছি দলের যখন মনে হয়েছে যে আজ কি থেকে মনে হলো, সেটা দেখুন, সেটা দল জানতে পারবে, শীর্ষ নেতৃত্ব জানতে পারবে। আমি দলের মুখপাত্র হয়ে যেটা বলতে পারি আপনাকে, যে তার বক্তব্য সবসময় যে দলের বক্তব্য সেটা নয়। আর তার বক্তব্য দলের যে অফিসিয়াল পার্টি স্ট্যান্ড কোনো কোনো ক্ষেত্রে তার বাইরে চলে যাচ্ছিল। তাই আজকে দল সিদ্ধান্ত নিয়েছে তাকে মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ থেকে। মানে দল বলল যত দোষ কুণাল ঘোষ। আমি সুদীপ্ত বাবুর কাছে আসি। এই জমজমাট চিত্রনাট্যের একটা ক্যারেক্টার কিন্তু তাপস রায়ও। দেখুন, আমি কতগুলো জিনিস বুঝতে পারলাম না। প্রথম কথা হচ্ছে যে কুণালবাবু বললেন যে এই পোস্টে উনি ছিলেনই না। না, উনি ছাড়তে চেয়েছিলেন। উনি বলছেন যে আমি এই পোস্ট ছিলামই না, আমাকে ওই কুইজ মাস্টার সে আমাকে সরিয়ে কি সিগন্যাল দিল। তাহলে কি এই জিনিসটা কুইজ মাস্টার জানতেন না? দ্বিতীয়ত হলো যে কুইজ মাস্টারকে এই ইনস্ট্রাকশনটা কে দিয়েছে যে ওকে সরিয়ে দেওয়া হোক? যদিও ওই পোস্টে নাই থাকে, একটা লোক বলছে যে আমি এই পোস্টে নেই, তাহলে ওকে সরিয়ে দেওয়া হলো। তাহলে সেই লোকটাকে কুইজ মাস্টারকে যে ইনস্ট্রাকশন দিয়েছে সে জানতো না? এটা আমার দ্বিতীয় প্রশ্ন।
আর তৃতীয় প্রশ্ন হলো তাহলে এই কুইজ মাস্টার কার প্রতিনিধি? আর যদি এরকম হয় যে একটা পোস্টের কোনো ভ্যালুই নেই, পোস্ট ওখানে পড়ে আছে, তাহলে পোস্টার ল্যাম্প পোস্টের মধ্যে সত্যিই কোনো পার্থক্য নেই। মানে আমি এটা বুঝতে পারলাম না ব্যাপারটা। এই প্রশ্নটা সত্যি উত্তর চাই, কার প্রতিনিধি এই কুইজ মাস্টার যিনি এত বড় সিদ্ধান্তের কথা জানালেন? ডেরেক ওব্রায়ান আমাদের দলের সিগনেটারি অথরাইজড। তিনি যদি কোনো ডিসিশন নেন তাহলে এটা ধরে নিতে হবে সেটা আমাদের সর্বোচ্চ দলের নেত্রী চেয়ারপারসন মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি এই ডিসিশনটা নিয়েছেন। আচ্ছা, এটা কি আবার আদিনব্যের খেলা হয়ে গেল? না না, কোনো খেলা টেলার ব্যাপার নেই। দেখুন, আমার নবীন প্রবীণের দ্বন্দ্ব না, কোনো নবীন প্রবীণ এইসব নবীন প্রবীণের দ্বন্দ্ব তো মিডিয়া ক্রিয়েটেড, আমাদের মধ্যে তো সেটা নেই। আসল কথা হচ্ছে দলের ঊর্ধ্বে কেউ না, দলের বিরুদ্ধে যদি কেউ কোনো মন্তব্য করে, দলের যদি মনে হয় সেটা দলের বিরুদ্ধে যাচ্ছে, দল পদক্ষেপ নেবে। সেইভাবেই দল পদক্ষেপ নিয়েছে। যেভাবে সুদীপ্তবাবু এতক্ষণ কথা বলছিলেন, ঠিক একইভাবে যেভাবে দিলীপ ঘোষ দল বিজেপিকে 2 থেকে 18 নিয়ে গেছিল, তাকে আন্দামানে পাঠানো হয়েছিল, তারপরে জেতা মেদিনীপুরের সাংসদকে এখন অন্য জায়গায় চড়তে চড়তে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি উনি যে কথা বলেন, কুণাল ঘোষ দলে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত। কুণাল ঘোষ আঙুল তুলছেন কুইজ মাস্টার, নামটুকু পর্যন্ত নিচ্ছেন না। এখানে তো সেই বিভাজন খুব স্পষ্ট, স্পেশালি ববি হাকিমের একটা বক্তব্যে, আমি পুরনো রাজনীতি করি, নতুন রাজনীতি নিয়ে কিছু জানি না। দেখুন, আমি তো পুরনো নতুন কিছুই বুঝি না, আমি পার্টির লয়ালিস্ট, আমি দলের লাইনটা বুঝি। আমার আজকে আমি আপনার শোতে বক্তব্য রাখছি কারণ আমি দলের মুখপাত্র, কালকে দল আমাকে বার করে দেবে, টিভি 9 বা পিউরায় আমায় ডাকবে না, তা আমি দলের ঊর্ধ্বে না। মুখপাত্র পদ থেকে সরানোর পর তিনি বেশি করে কথা বলছিলেন না, তো ঠিক আছে, সেটা কুণালদা তার বিবৃতি দিয়েছেন, তার প্রেস কনফারেন্স করেছেন। তিনি যখন তিনি এখনো দলে আছেন, দলের পদাধিকার নেই, তো তিনি যে কথাগুলো বলেছেন হয়তো সেটা দলের বিরুদ্ধে গেছে বলে দল পদক্ষেপ নিয়েছেন, তো খুবই স্বাভাবিক, স্পষ্ট। এই কোন দলে কি বিজেপি আদৌ কোনো সুবিধা পেতে পারে উত্তর কলকাতায়? দেখুন, আমি ঋজুবাবুর আরেকটা কথা বুঝতে পারলাম না, সেটা হলো উনি বললেন যে এই সিদ্ধান্ত কুইজ মাস্টারকে নাকি দিয়েছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। তাহলে তো আমার বুঝে নিতে হয় যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা জানতেন না যে কুণাল ঘোষ ওই পোস্টে এখন নেই। তার মানে দাঁড়ায় আইদার এটা, নইলে দ্বিতীয়ত, এক মিনিট বলছি, আর নইলে এরকম হতে পারে যে ওই রকম একটা পোস্ট থাকা না থাকা মমতা ব্যানার্জি বা কুণাল ঘোষের কাছে তার কোনো গুরুত্বই নেই। ভাই, নইলে ওই পোস্টে থাকলো কি, যেখানে লোকটা বলছে দাদা আমি এই পোস্টে নেই, এই চেয়ারে নেই, কুণাল ঘোষের ভার্সন। আমি বুঝতে পারলাম। সুদীপ্তদাকে বলতে চাই যে সুদীপ্তদা নিজের এয়ার টাইমের প্রথম 5 মিনিট নষ্ট করেছেন হোমওয়ার্ক না করার জন্য। কুণাল ঘোষ কিছুদিন আগে একটা চিঠি পাঠিয়েছিলেন দলকে যে আমি এই দুটো পদে থাকতে চাই না, কিন্তু তার সেই চিঠিটা গ্রহণ করা হয়নি। আর যেহেতু গ্রহণ করা হয়নি, তিনি ওই দুটো পদে ছিলেন, যে পদ থেকে আজকে তাকে অপসারিত করা হচ্ছে। এটা আমি শুধু সুদীপ্তবাবুকে বলে দিতে চাই। তার মানে জিনিসটা হচ্ছে যে আপনি চিঠি দিয়েছেন, ওরা গ্রহণ করেনি, কিন্তু ওর ধারণা ছিল যে এটা গ্রহণ করা হয়েছে। এবার তাহলে তো তার মানে কি সেই পুরনো চিঠিটা গ্রহণ করা হলো নাকি নতুন এই কাজের জন্য? মানে আমি ঘটনা হলে আমি চাকরি করলাম না, চিঠি রিজেক্ট করা হয়েছে, রিজেক্ট করা হলো নতুন করে, আমি ব্যাপারটা বোঝা যাচ্ছে। কুণাল ঘোষের রাজনীতি জমজমাট। কুণাল ঘোষের তৃণমূল কংগ্রেস কি সিদ্ধান্ত নেবে? কুণাল ঘোষ প্রথমবার এভাবে মুখ খোলেননি, প্রথমবার সুদীপ ব্যানার্জিকে এভাবে প্রকাশ্যে আক্রমণ করেননি। আজ কি এমন হলো কুণাল ঘোষ এত বড় দোষী হলেন যে বিবৃতি দিয়ে জানাতে হলো দলে আর রাখা, পদে আর রাখা হচ্ছে না কুণাল ঘোষকে? এই প্রশ্নের সঙ্গে থাকবে, কিন্তু তার সঙ্গে আরো একটা প্রশ্ন আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সভায় যে প্রশ্ন তুললেন, ইভিএম এ কি কারচুপি হচ্ছে? অলরেডি যে দুটো দফায় ভোট হয়ে গিয়েছে, কারণ 60 থেকে লাফিয়ে 66 কি করে হয়ে যায় ভোটের শতাংশ দেখুন। দিল্লি দখলের লড়াইয়ে 190টি লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। প্রথম 2 দফায় ভোটদানের হার তুলনামূলকভাবে কম। এই নিয়ে এমনিতেই রাজনৈতিক দলগুলির মধ্যে আশা আশঙ্কার চোরাস্রোত বইছিলই। এবার শেষ 2 দফার ভোটদানের হার আচমকা বৃদ্ধির তথ্য সামনে আসায় বিরোধীদের নিশানায় কমিশন। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ, দ্বিতীয় দফার ভোট হয় 26 এপ্রিল। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন প্রথম 2 দফার ভোটদানের হারের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দেশে প্রথম দফায় ভোট পড়েছে 66.14%, দ্বিতীয় দফায় ভোট পড়েছে 66.71%। কিন্তু ভোট গ্রহণের দিন সন্ধ্যে 7টায় কমিশন যে প্রাথমিক তথ্য দিয়েছিল তাতে প্রথম দফায় ভোটদানের হার ছিল 60%, দ্বিতীয় দফায় ভোটদানের হার ছিল 60.96%। কমিশনের চূড়ান্ত তথ্যে এক ধাক্কায় প্রায় 6% ভোটদানের হার বেড়ে যাওয়ায় কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ সব বিরোধীদের প্রশ্ন, ভোটদানের হার প্রায় 6% বাড়া কি স্বাভাবিক? কেন ভোট গ্রহণের 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত তথ্য দেয়নি কমিশন? কেন ভোটদানের হারে তথ্য দিতে এত দেরি? কেন শুধুমাত্র ভোটদানের শতাংশ আপলোড করল কমিশন?
কেন ভোটারদের সম্পূর্ণ পরিসংখ্যান দেয়া হলো না। TV9 বাংলা। এবার শুনুন এই প্রশ্নে, এই সংশয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজ। যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন। ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে? প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। বিজেপি একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছে, শ্রমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ, শুনুন। কেন দেরি হয়েছে তার উত্তর নির্বাচন কমিশন দিতে পারে। আসলে জানেন যে 6টা নির্বাচন হয়েছে 6-0, তৃণমূল কংগ্রেস জিতছে না। উত্তরবঙ্গেও 0, দক্ষিণবঙ্গেও হাল খারাপ। যে প্রশ্ন মমতা ব্যানার্জি তুলছেন সুদীপ্ত, ইভিএম এ কোথাও একটা গোলমাল হয়েছে, তাই 10-11 দিনের গ্যাপে 6% বেড়ে গেল ভোট। দেখুন 1993-এর 21শে জুলাই যখন মমতা ব্যানার্জি লড়াই করেছিলেন, আমাদের পাড়ার মুরারিদা মারা গেছিল ওই 13 জনের মধ্যে, তখন মূল ইয়ে ছিল যে এরা ভোটের দুর্নীতি করছে সিপিএম, এবং সেখানে ভোটার কার্ড আনা উচিত, এবং সেই সময় থেকেই তারা দাবি করেছিলেন যে কম্পিউটার করা। আজকে যখন পুরো জিনিসটা একটা সুন্দর একটা জায়গায় এসছে, তখন এই পুরো ভোটটাকে পঞ্চায়েত ভোটে পরিণত করার জন্য, পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন 120 জন লোক মারা গেছে, সেটা ছেড়ে দিন, সেটা ছেড়ে দিন। আমার বক্তব্য তৈরি করার জন্য ছিল তো, কমিশনই বলেছিল 60, সেটা 11 দিন পরে 66 হলো কি করে? সেটা কমিশন বলবে, সেটা কমিশন বলবে। আপনাদের ব্যাখ্যাটা দিন, আপনারা তো পলিটিক্যাল পার্টি। আমরা তো কমিশনের রিপ্রেজেন্টেটিভ নই। এবং অভিযোগটা বিহার আর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি হচ্ছে। বলছি বিহারে আমরা ক্ষমতায় আছি নাকি? আর ঘটনা হচ্ছে যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা আদালতে যান, আদালত তো পড়ে আছে, প্রশান্ত ভূষণ আছে, আপনারা আদালতে যান। আগে কোনো একটা উদাহরণ মনে আছে ভোট পার্সেন্টেজ 10 দিনের তফাতে 5-6% বেড়ে গেল? না, যদি সেটা হয় আপনারা আদালতে যান, গিয়ে যদি হয় মানে কমিশন তো বলছে স্পষ্ট, ডেটা তো সামনে। তাহলে আদালতে যেটা কেউ বারণ করেছে? আপনারা শাহজাহানের জন্য আদালতে যান, অনুব্রতের জন্য আদালতে যান। বিজেপির ব্যাখ্যা কি? তৃণমূল কি করবে তো ওদের সিদ্ধান্ত। বিজেপির একটাই ব্যাখ্যা যে এটা অফিসিয়াল কোনো প্রসিডিওর আছে, এই ব্যাখ্যা দিতে পারে একমাত্র নির্বাচন কমিশন। এবং বিজেপি কমিশনের কোর্টে বল ঠেললো রিজু। এটা হিন্দিতে কথায় জানেন তো, বিক চুকি হ্যাঁ গভর্নমেন্ট, তো সেরকম ভাবে বিক চুকি হ্যাঁ নির্বাচন কমিশন। যখন ওই অর্ডিন্যান্স এনে নিজেদের 2জন ক্যান্ডিডেটকে নির্বাচন কমিশনে ঢোকানো হয়েছিল, তখনই মানুষ বুঝে গেছিল কি হতে চলেছে। আজকে একটা কথা বলুন তো, ইলেকশন ডেতে TV9-এ আমি যখন ছিলাম, তখন আপনারা TV9-এ বাংলার মানুষকে রিয়েল টাইম পার্সেন্টেজ দেখাচ্ছেন, এত পার্সেন্টেজ ভোট পোলিং হয়েছে, এত মানুষ ভোট দিয়েছে, এত মহিলা ভোট দিয়েছে, এত পুরুষ ভোট দিয়েছে। 4 দিন ধরে নির্বাচন কমিশন সেটা আপলোড করলো না, কেন? কারচুপি করার জন্য। আর তারপরে যখন আপলোড করলো 6% বেড়ে গেল, কারণ ভোটের হার যদি কমে যায়, যারা আমরা রাজনীতি করি আমরা জানি সেটা শাসক দলের জন্য অস্বস্তিকর। এখানে শাসক দলকে লোকসভার ভোটে বিজেপিকে মদত করানোর জন্য ফট করে 6% বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। না, ঘটনা হচ্ছে আমার খুব দুঃখ হচ্ছে, ওনারা খুব টেনশনে আছেন যে 6টায় হারবেন। আগামী দক্ষিণে যে আসছে, আমি আপনাকে বলছি এবার মালদা এবং মুর্শিদাবাদেও ওনারা হারতে চলেছে। কমিশনের সঙ্গে বিজেপির সেটিং এর অভিযোগ, এই অভিযোগটা ওনারা তুলছেন কারণ ওনারা জানেন ওনারা হারবেন, সেই জন্য ওনারা এই অভিযোগটা তুলছেন। আপনারা দুঃখ করবেন না, আপনারা কোনো দুঃখ করবেন না। আইসি কে বলতো খাঁচায় বন্দি তোতা, এখন আমাদের দেখেই মনে হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির পোষ্যে পরিণত হয়েছে। দেখুন আপনাদের, দেখুন আমি আপনাদের বলছি একটা মানুষকে মারা হয়নি, একটা মানুষকে। আজকে সুদীপ্ত বাবু বলছেন যে আমরা নাকি 6টা হেরে যাচ্ছি, এই হেরে যাচ্ছে, ওই হেরে যাচ্ছে। তাহলে বলুন তো, আপনারা টিভির পর্দায় ভোটের দিন দেখিয়েছেন, এনাদের সভাপতি সুকান্ত মজুমদার চেঁচিয়ে মিডিয়ার সামনে বলছে কেন্দ্রীয় বাহিনী কিছু করছে না, ভোট লুট হয়ে যাচ্ছে। রাজু বিস্তা ওনাদের এমপি, জেতা এমপি, টিভির পর্দায় বলছে আমি কেন্দ্রীয় বাহিনীকে বলছি গলি মার দো, আমি 40 থেকে 50টা বুথে রিপোলিং চাইছি চোপড়ায়। কেন? তারা তো জেতা সিট তাদের, এরা হেরে ভূত হয়ে আছে, তাই এখন কাঁপছে ভয়। উত্তরটা হলো যে আপনারা চুরি করার চেষ্টা করেছেন, কিন্তু পঞ্চায়েতে যেভাবে চুরি করতে পেরেছেন সেভাবে পারেননি, সেটা আমরা আটকে দিয়েছি এবং আমরা 6-0-তে জিতবো। সেটা দেখুন প্রথম দিন আপনারা কি কে জিতবে কে প্রথম দিন আপনারা নাচতে বেরোলেন ঢাক নিয়ে, বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, এটার উত্তর দিন। আমি বলছি প্রথম দিন ঢাক নিয়ে বেরেছেন, পরের দিন ঢাক একবারে কালিরামের ঢাক হয়ে গেল। সেই আমজাদ খানের কালিরামের ঢাক যেমন ফেটে গেছে, দ্বিতীয় দিন সেই ঢাক ফেটেছে। এই ঢাক ফাটার পর থেকে এরা এই খুঁজে বেড়াচ্ছে
যে ঢাকটা যে ফেটে গেল তার বিরুদ্ধে আমাদের যুক্তিটা কি করা যায়, সেই যুক্তি হলো এই সকলের কাছে যুক্তি একটাই, ওরা ভয় পেয়েছে, ও বলছে ওরা ভয় পেয়েছে। আসলে জনতা কি ভয় পেয়েছে? না, তারাই তো উত্তরটা দেবে। 4 জুন পর্যন্ত অপেক্ষা। তবে এরপরও একটা প্রশ্ন থাকছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মুর্শিদাবাদে, তখন মুর্শিদাবাদী তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এটা খড়গ্রামের ছবি, কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ, অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ছবিটা ভালো করে খেয়াল করুন, এই পতাকাটা খেয়াল করুন, আমরা মার্ক করে দিচ্ছি, হাতে বন্দুক, সঙ্গে রয়েছে পতাকা, জোড়া ফুলের, তৃণমূল কংগ্রেসের পতাকা, হাতে বন্দুক, হাতে পতাকা। আমার সঙ্গে রিজু আছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। রিজু, কি উত্তর দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে আর খুব মেরে কেটে 100 কিলোমিটার দূরে। দেখুন, বিজেপির দালালি করছেন অদিত চৌধুরী, তার গুন্ডারা ঝামেলা পাকিয়েছিল। হ্যাঁ, কে ওখানে অশান্তির সৃষ্টি হয়েছে, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি কি করেছেন? তার রাজধর্ম পালন করেছেন। তৃণমূলের নেতা শুনে নিন, যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়েছে ও নাকি তৃণমূলের লোকাল নেতা, নাম আলতামাস, অলরেডি অ্যারেস্টেড। কিন্তু বিজেপির পরিবারে বীজভূষণ কোথায়? বীজভূষণ কোথায়? পার্লামেন্টে বসে আছে। এটাকে ডিফেন্ড করা যাবে না, আমরা যাবে না। শেষ করব, আমার হাতে আর সময় নেই, শেষ করব আজকের ডিবেট। সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে আপনি কি ভাবছেন জানতে আগামীকাল সন্ধ্যে 7টায় আর ঠোঁট কাটা ঠিক রাত 8টায়। সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।